হ্যাঁ, আজকে উম, ঐতিহাসিক নাটক এবং ঐতিহাসিক নাটক হিসাবে বাংলা নাটক শাহজাহান নিয়ে আলোচনা হবে। আহ, সাধারণত তোমাদের কমন যে নাটকগুলো, যা পারফর্মিং আর্ট হয়ে নাট্য বা থিয়েটার আমরা বলে থাকি, সেগুলোকে নিয়ে করলে তোমরা মেথডিক্যালি বেশি এগোতে পারবে। ডিফারেন্ট নাটকও নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এটাতে কি হবে, একটা সুবিধা হবে। তো নাটকের যদি বিশেষণ করা হয়, তার আগে বলছে ঐতিহাসিক। তার মানে ঐতিহাসিক নাটক মানে নাটকের বিশেষণ হিসাবে ঐতিহাসিক। সামাজিক নাটক মানে নাটকের বিশেষণ হিসাবে সামাজিক। পৌরাণিক নাটক মানে নাটকের বিশেষণ হিসেবে পৌরাণিক নাটক। তোমরা এই তিনটের নাম শুনেই বুঝতে পারছো, যখন কোনো পুরাণ আশ্রিত কাহিনী এবং দ্বন্দ্বমূলক কাহিনী আশ্রয় করে নাট্য রচনা হয়, তখন তাকে পৌরাণিক নাটক বলে। সামাজিক সমস্যা, এমনি সব নাটকেই সামাজিক সমস্যা থাকে, কিন্তু সেই সামাজিক সমস্যা এবং অর্থনৈতিক চেতনা, চেতনা মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে আমরা তো বলি এই সোশিও ইকোনমিক স্ট্রাকচারের প্রতিটা ক্যারেক্টার হচ্ছে বাই প্রোডাক্ট। তো যে সময়ে সমাজ সমস্যার কথাই বলা হোক না কেন, সেটা যখন জোরালোভাবে নাটকে উপস্থাপিত করা হয় তখন সামাজিক নাটক। ঐতিহাসিক নাটক নাম শুনেই বোঝা যাচ্ছে যে অবশ্যই ইতিহাস কেন্দ্রিক যে নাটক রচনা করেন নাট্যকাররা বা ঔপন্যাসিকেরা, ঐতিহাসিক যে উপন্যাস তৈরি করেন, সেইটাকেই ঐতিহাসিক নাটক বা ঐতিহাসিক উপন্যাস বলা হয়। এবং রবীন্দ্রনাথ এক্ষেত্রে সবথেকে বেশি প্রায়োরিটি দিয়েছেন যে একটা ঐতিহাসিক রস যেন তার মধ্যে সবসময় থাকে। মূলত দুটি বিষয়কে কেন্দ্র করে আমরা ঐতিহাসিক নাটকের সংগ্রহের পালাটা দেখতে পাই। এটা হচ্ছে কোনো একটা বিশেষ কালপর্বের ঘটনা, বিশেষ কালপর্ব। ধরা যাক বঙ্গভঙ্গর সময়ের ঘটনা ইতিহাসের পাতায় যেটা রয়েছে সেটাকে কেন্দ্র করে, মোগল সাম্রাজ্যের ঘটনা সেটাকে কেন্দ্র করে, রাজপুতনার ইতিহাসকে কেন্দ্র করে, এরকম একটা বিশেষ কালপর্বের ঘটনা। অথবা ইতিহাস প্রসিদ্ধ কোনো ব্যক্তির জীবনের ঘটনাবহুল জীবন কথা। ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তি অনেকেই আছেন, ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে একটা বিশেষ কালপর্ব এবং ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তির জীবনের ঘটনা, যে কোনো দুটো কারণের জন্যই ঐতিহাসিক নাটকের জায়গাটা হয়। নাট্যকার এরকম হলো যে কোনো ইতিহাসের কাহিনী সংগ্রহ করলেন আর তাই ঐতিহাসিক নাটক হয়ে গেল, এটা কখনোই নয়। কারণ নাটকের মূল জায়গা হচ্ছে কি, নাটকের মূল জায়গা হচ্ছে শুধু উক্তি প্রত্যুক্তি সংলাপযুক্ত হবে তা নয়। নাটকের মূল জায়গা হচ্ছে দ্বন্দ্ব, অর্থাৎ কনফ্লিক্ট রয়েছে কি না। অর্থাৎ আমি যে কাহিনী সংগ্রহ করছি সেই কাহিনীর মধ্যে কি পরিমাণ নাট্য চেতনা রয়েছে সেই পার্টটাকেও আমাদের দেখতে হবে। তো যাই হোক না কেন, আমরা ঐতিহাসিক নাটকের ক্ষেত্রে আমরা দেখেছি এই কাহিনী যে আশ্রয় গ্রহণ করা হয় সেই কাহিনীর মধ্যে যেন দ্বন্দ্ব থাকে এবং অবশ্যই সেই কাহিনী কোনো একটা কালপর্বের ঘটনা বা ইতিহাস প্রসিদ্ধ কোনো ব্যক্তি চরিত্রকে কেন্দ্র করে নির্মিত হতে পারে। এইভাবে ঐতিহাসিক নাটকের ডালা খুলে যায়। আমরা যদি অ্যারিস্টটলের কথা বলি, বারবার থিয়েটারের কথা বলতে গেলে যে মানুষটার কথা চলে আসে, ট্র্যাজেডি প্রসঙ্গে তো আসেই, মহাকাব্যের ক্ষেত্রেও আসেন, সেই পোয়েটিক্স কাব্যগ্রন্থের কথা। সেই পোয়েটিক্স কাব্যগ্রন্থের নবম অধ্যায়ে অ্যারিস্টটল যা বলেছেন, ইতিহাস এবং কাব্যের অ্যাকচুয়ালি আমরা এখানে কাব্য মানে সাহিত্য হিসেবে আইডেন্টিফাই করতে পারি। ইতিহাস এবং কাব্যের একটা তুলনামূলক আলোচনা করেছেন, খুব সামান্য কথা বলেছেন। আমরা সেই সামান্য অংশ থেকে আমাদের প্রয়োজনীয় বিষয়টাকে যদি গ্রহণ করি, তাহলে আমরা বলবো যে মাস্ট হ্যাপেন্ড, অর্থাৎ যা ঘটে গেছে সেটা হচ্ছে ইতিহাস। আমরা ইতিহাস কাকে বলি, অর্থাৎ ইতিহাসের ক্ষেত্রে বিভিন্ন রকম সংজ্ঞা রয়েছে। আমরা যখন হিস্ট্রি বলছি তখন তার ব্যুৎপত্তিগত অর্থ, আমরা যখন ইতিহাস বলছি তখন তার ব্যুৎপত্তিগত অর্থ, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। আমরা খুব গোদা বাংলাতে বলতে পারি যা ঘটে গেছে সেইটাকেই আমরা ইতিহাস বলতে পারি। চলমান যে
সময়টা, সেই সময়টাও কিন্তু ইতিহাস হতে পারে, চলমান যে সময়টা সে অন্য জায়গার কথা, কিন্তু অ্যারিস্টটলের কথা হচ্ছে মাস্ট হ্যাপেন, যা ঘটে গেছে। আর তিনি কাব্য বা সাহিত্যের ক্ষেত্রে কি বলছেন? বলছেন মাইট হ্যাপেন, অর্থাৎ এর সাথে প্রবাবিলিটির পার্ট বা সম্ভাব্যতার সূত্র রয়েছে। সাহিত্যের মূল জায়গা হচ্ছে যে সম্ভাব্যতার সূত্র থাকবে। আমি এর আগের দিন একটু অন্যভাবে বলার চেষ্টা করছিলাম যে কোনো সাহিত্য যদি কখনো পথ দেখায় যে এই পথেই মুক্তি আসবে, তাহলে সেটা স্লোগান সর্বস্ব সাহিত্য হয়ে ওঠে, বা আমরা তাকে কমিটেড বলি যখন নির্দিষ্ট কোনো পথ রচনা করে। তা না, সাহিত্যিক সবসময় পাঠকের ওপরে ছেড়ে দেন। অর্থাৎ ওই যে রথের রশি, যে পরবর্তী ক্ষেত্রে যেটা ব্রাহ্মণের হাতে চলছে না, ক্ষত্রিয়ের হাতে চলছে না, শূদ্রের হাতে বৈশ্যের হাতে চলছে না, শূদ্রের হাতে চলছে, এই শূদ্রদের মধ্যেও যদি অহমিকা আসে তাহলে কি হবে? তাহলে মহাকালের আবার ডাক পড়বে। কাদের ডাক পড়বে? এটা পাঠকের কাছে ছেড়ে দেয়। অর্থাৎ আমরা দেখতে পাই যে এই প্রবাবিলিটির জায়গাটা, অর্থাৎ মাইট মাইট হ্যাপেন, অর্থাৎ সম্ভবতার সূত্রের সাথে যে এই ফিলোসফিক এসেন্স রয়েছে একটা, সেই পার্টটা আমরা লিটারেচারের মধ্যে দেখতে পাই না। ইতিহাসে কিন্তু লিটারেচারের মধ্যে দেখতে পাই, কিন্তু ইতিহাসে দেখতে পাই না। ইতিহাসের মধ্যে দর্শনের জায়গা নেই, যদিও হায়ার স্টাডির ক্ষেত্রে এটা নিয়ে একটা বিতর্ক আছে। কীরকম বিতর্ক আছে? এলিয়টের কথা ধার করে যদি বলা যেতে পারে যে আচ্ছা, অতীত বর্তমান ভবিষ্যৎ সবই তো একই বিন্দুর মধ্যে রয়েছে। আমি এই যে কথাটা বলে ফেললাম সেটা হয়ে গেল অতীত। এই যে আমি বলছিলাম ওটা হচ্ছে বর্তমান। এবার আমি পরের যে কথাটা বলবো সেটা হচ্ছে ভবিষ্যৎ। আরে একই মুহূর্তের মধ্যে অতীত বর্তমান এবং ভবিষ্যতের পারস্পরিক সম্পর্ক, বা প্রত্যেকেই যেন প্রত্যেকের গর্ভে নিমজ্জিত রয়েছে প্রতিটা মুহূর্তের জন্য, এই পার্টটা আমরা কিন্তু দেখতে পাই ইতিহাসের ক্ষেত্রে এলিয়টের ভাষায়। সেটা আলাদা, কিন্তু ঐতিহাসিক নাটক নিয়ে যখন আমরা আলোচনা করব তখন অ্যারিস্টটলকে ধার করতেই হবে। পোয়েটিক্সের নবম অধ্যায়ে সেখানে আমরা বলবো যে মাইট হ্যাপেন, যা সম্ভাব্যতার সূত্র দেয় সাহিত্যের ক্ষেত্রে, আর হ্যাপেন যেটা সেইটা কিন্তু যা ঘটে গেছে সেটা ইতিহাসে সত্য হয়ে দাঁড়ায়। ফলত এত কথা বলছি কেন? নাট্যকার নিজস্ব কিছু রসসৃজনের মধ্য দিয়ে, নিজস্ব মৌলিকতার মধ্য দিয়ে যে সংগৃহীত তথ্য রয়েছে তাকে প্রকাশ করবেন। সেই প্রকাশ যখন নাট্যরসযুক্ত হবে, সেই প্রকাশ যখন নাটকের নিয়ম অনুসারে চলবে, তখন আমরা তাকে ঐতিহাসিক নাটক পড়ব। এবং সেই ঐতিহাসিক নাটকের ক্ষেত্রে এশিয়ার ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তি হতে পারে, বা কোনো একটা নির্দিষ্ট কাল পর্ব কেন্দ্রিক হতে পারে। ডিএল রায় যখন শাহজাহান নাটকটা লিখছেন, সেই শাহজাহান নাটকের ক্ষেত্রে আমরা দেখেছি ডিএল রায় যে সমস্ত কথা ইতিহাস থেকে গ্রহণ করেছেন, সেখানে সেই কথার ক্ষেত্রে আমরা সাধারণত স্যার যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদারের যে মোগল সাম্রাজ্যের ইতিহাস রয়েছে সেই সুর শুনতে পেয়েছি। অ্যাকচুয়ালি দ্বিজেন্দ্রলাল রায় মানুচি, বার্নিও এবং টডের অ্যান্টিকুইটিস অফ রাজস্থান তোমরা শুনেছ পদ্মাবতীর প্রসঙ্গে মাইকেলের নাটকের ক্ষেত্রে, যেটা 1860-এ প্রকাশিত হয়েছিল। তো সেইখান থেকেই মূলত তথ্য সংগ্রহ করেছে। আমি একটা ইতিহাসের কথাতে আসি। শাহজাহান নাটক নিয়ে আলোচনা করা যখন হচ্ছে, শাহজাহান দিল্লিতে প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন। আচ্ছা, অসুস্থ হলেন, এই টাইমটা কি? 6ই সেপ্টেম্বর 1657। মনে রাখতে হবে, 6ই সেপ্টেম্বর 1657। এবং স্বাস্থ্য উদ্ধারের জন্য তিনি আগ্রার দুর্গে এলেন। কবে? ওই 1657 যে সাল রয়েছে তাতেই 6ই সেপ্টেম্বর যখন অসুস্থ হয়েছে, অর্থাৎ 24শে অক্টোবর স্বাস্থ্য উদ্ধারের জন্য আগ্রার দুর্গে এলেন। এবং তারপর দেহত্যাগ করলেন 22শে জানুয়ারি 1666। তাহলে 1657-তে যে মানুষটি অসুস্থ হয়েছিলেন, তিনি 1666-তে দেহত্যাগ করলেন। মোটামুটি 7-8 বছরের এই টাইম পিরিয়ডটা আমরা দেখতে পাচ্ছি। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে ঐতিহাসিক নাটকের কালপর্বের ঘটনার কথা, এই টাইম পিরিয়ডটা কিন্তু আমরা ইতিহাসের মধ্যেই দেখতে পাচ্ছি। এবং ডিএল রায়ের নাটকের মধ্যে এই 7 বছরের প্রায় 7 বছরের সময়সীমা আমরা দেখতে পাচ্ছি। এবার একটা গুজব রটে গেল, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে শাহজাহান মারা গেছে,
এবং দাঁড়া সিংহাসনে আরোহণ করে চালাচ্ছেন। প্রজারাও শাহজাহানকে দেখতে পাচ্ছেন না। গুজব রটে গেছে যে মারা গেছে, মৃত্যুর কাহিনী। কিন্তু গুজবের কথা বলেছি, এই গুজব পৌঁছে গেল সুজার কাছে, এই গুজব পৌঁছে গেল অরঙ্গজেবের কাছে, এই গুজব পৌঁছে গেল মোরাদের কাছে। সুজা কি করলেন? বাংলায় বিদ্রোহ ঘোষণা করলেন। দীর্ঘদিন সুজা বাংলাতে ছিলেন, বঙ্গদেশ তখন বলা হতো। সেই বাংলায় নিজেই নিজের কর্তৃত্ব কায়েম করার চেষ্টা করলেন। আওরঙ্গজেব দাক্ষিণাত্যে, মোরাদ গুর্জর বা গুজরাট রাজ্যে, এবং শুধু মোরাদ তাই করলেন না, গুজরাট রাজ্যে নিজেকে স্বাধীন রাজা বা সম্রাট হিসাবে প্রতিষ্ঠা করলেন, করে দিল্লির দিকে প্রত্যেকেই যেন ছুটে আসছে। এই দেখো, অশ্বের ক্ষুরাধ্বনির গন্ধ যেন আমরা দেখতে পাচ্ছি, আর সেই ধুলোগুলো উড়ে যাচ্ছে, যেন তথ্য সংগৃহীত হচ্ছে ডিএল রায়ের নাটকের মধ্য দিয়ে ইতিহাসের পাতা থেকে এসে। ডিএল রায়ের নাটকে ডিএল রায় শাহজাহানের মুখ দিয়ে কী বলছেন? বলছেন, 7 বৎসর দুঃখে কেটেছি, এতদিন বড় জ্বালায় জ্বলেছি, শোকে উন্মাদ হয়ে গিয়েছি, তুইও ঔরঙ্গজেবকে ক্ষমা কর। 5টা অঙ্কে শেক্সপিয়র রীতিতে নাটকটি তৈরি হয়েছিল, প্রায় 31টা দৃশ্য রয়েছে। একদম শেষ অঙ্কের শেষ দৃশ্যের কথা বলছি, যেখানে জাহানারা কিছুতেই ঔরঙ্গজেবকে ক্ষমা করতে চায় না। যখন ঔরঙ্গজেব প্রবেশ করেন, শাহজাহান মনে করে এই জহরত হিরে বোধহয় লুট করতে এসছে, নিজের গলায় পড়া যেগুলো, সেগুলো আঁকড়ে ধরে তিনি। কারণ তখন তার উন্মাদগ্রস্ত অবস্থা, একদিকে পঙ্গুত্ব আর একদিকে হচ্ছে পাগল প্রায়। এই অবস্থায় আমরা দেখেছি ঔরঙ্গজেব নতজানু হয়ে ক্ষমা প্রার্থনা করছেন। সেখানে জাহানারা বলছেন, তোমার অভিনয় পটুতা অসাধারণ, আমি কোনোদিন তোমাকে ক্ষমা করব না। তখন শাহজাহানের উক্তি, 7 বৎসর দুঃখে কেটেছে, এতদিন বড় জ্বালায় জ্বলেছি, শোকে উন্মাদ হয়ে গেছি, তুইওটাকে জাহানারা, ঔরঙ্গজেবকে ক্ষমা কর্মা। তাহলে আমি যে 7 বছরের কথা বলছি, নাট্যকার শেষ অঙ্কে শেষ দৃশ্যে শাহজাহানের সংলাপের মধ্য দিয়ে 7 বছর দুঃখে কেটেছে শব্দটা বলছে, এ তো ইতিহাসেরই জায়গা থেকে শব্দ এসছে। এ তো হলো স্যার এআর শ্রীবাস্তব, আমরা এমনি সোজা বাংলাতে শ্রীবাস্তব বলি। শ্রীবাস্তব, SRIVASTAVA, শ্রীবাস্তব কি বলছেন? মোগল এম্পেরিয়াম বলে একটা গ্রন্থ রয়েছে, সেখানে তিনি বলছেন, হোয়েন দি নিউমারাস অফ দি এম্পায়ার্স, অর্থাৎ এম্পায়ার্স ফেটাল ইলনেস রিচ দি প্রিন্সেস সুজা, Aurangzeb and Murad began making preparation. কিসের preparation? For a war against Dara, who was at Agra by the side of allying further. Murad in Gujarat was the first to murder his minister Ali Naki. ইতিহাস সাক্ষ্য দেয়, তখন আলী নাকির কাছে দায়িত্ব ছিল গুজরাটে, এবং মুরাদ তাকে হত্যা করে নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন। টু অ্যাজিউম দি টাইটেল অফ এম্পায়ার অ্যান্ড স্ট্রাইক কয়েন্স ইন হিজ ওন নেম। তাহলে ইতিহাসের সাক্ষ্য যে আমরা দেখতে পাচ্ছি যে শাহজাহান যখন অসুস্থ, সেই অসুস্থ অবস্থায় আমরা দেখতে পাচ্ছি কি, সেটা হচ্ছে যে দাঁড়া রয়েছে, সেই দাঁড়ার এগেনস্টে প্রিপারেশান নিচ্ছেন যে 3 ভাই। একজন কি করছেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সুজা, সে সুজা, আওরঙ্গজেব এবং মুরাদ, এরা কি করছেন? যুদ্ধের জন্য দাঁড়ার এগেনস্টে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মুরাদ গুজরাট নগর দখল করেছে, এবং ওখানে যার দায়িত্ব ছিল সেই আলী নাকিকে খুন করেছে এবং নিজেকে এম্পায়ার হিসাবে ঘোষণা করেছে। এই তো কে বলছেন? ইতিহাসবিদ শ্রী এআর শ্রীবাস্তব, মোগল এম্পায়ার গ্রন্থে। তো এটা আমরা তো দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? শাহজাহান এই সময় যখন তিনি শুনলেন যে বিদ্রোহ ঘোষণা করছে 3 পুত্র, শাহজাহান এই সময় পুত্রদের দমনের জন্য সৈন্য প্রেরণ করেছিলেন। অর্থাৎ তিনি দাঁড়ার হাতে পাঞ্জা দিয়ে বলেছিলেন যে এদের বিদ্রোহ দমন করো। যখন জাহানারা বলছেন, আপনি সম্রাট, আপনি ভারতবর্ষের সম্রাট, আপনি সেই
রাজ যে সত্য রয়েছে সেই ব্যক্তিত্বকে প্রকাশ করার চেষ্টা করুন, কিন্তু তার পিতৃস্নেহ আমরা দেখেছি, এবং তার সাথে রাজা হিসাবে যে সম্রাট সত্তা রয়েছে, দুটোর মধ্যে দ্বন্দ্ব রয়েছে। তাই সে কথা আদায় করে নিয়েছে দারার কাছ থেকে পুত্রদের যাতে ক্ষতি না হয়, এবং দারাও সে বলেছে যে এদেরকে বন্দি করে আপনার পায়ের সামনে এমনি ফেলে দেবো। এটা আমরা নাটকের মধ্যে দেখতে পেয়েছি। এবার ধরো এই যে ইতিহাসের পার্ট, শ্রীবাস্তব যে মোগল এম্পেরিয়ামের কথা বলছে, সে পার্ট আমরা ডিএল রায়ের শাহজাহান নাটকের মধ্যে দেখতে পাচ্ছি। বিভিন্ন যুদ্ধ বলো, সুজার আরাকানে পালিয়ে যাওয়া বলো, কাশ্মীরের রাজা পৃথ্বী সিংয়ের কাছে সোলেমানের আশ্রয় বলো, সুজার কন্যার সঙ্গে আওরঙ্গজেবের পুত্র মোহাম্মদের প্রণয় বলো, জয়সিংহ বলো, যশবন্ত সিং বলো, দিল্লির খা বলো, সব এই সমস্ত ভূমিকা কিন্তু ইতিহাস সমর্থিত আমরা দেখতে পেয়েছি। কি সেটা হচ্ছে এ শর্ট হিস্ট্রি অফ আওরঙ্গজেব। এ শর্ট হিস্ট্রি অফ আওরঙ্গজেব অর্থাৎ স্যার যদুনাথ সরকার যেটা লিখছেন, সেখান থেকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তথ্য গ্রহণ করছেন ডিএল রায়। আমরা কি দেখছি দেখো, সেটা হচ্ছে আহমেদাবাদের শিবির স্থাপন করেছেন তারা, ইতিহাসেও রয়েছে, আমরা নাটকেও দেখতে পাচ্ছি। নর্মদা তীরে মোরাদের শিবির রয়েছে, যা ইতিহাস তা নাটকের মধ্যে দেখতে পাচ্ছি। এলাহাবাদে সোলেমান দারার যে পুত্র, তার শিবির, মথুরায় ঔরঙ্গজেবের শিবির, আগ্রা, মুঙ্গের, গোয়ালিয়র, বিভিন্ন দুর্গ বা যোধপুরের প্রাসাদ, খিজুয়ার যুদ্ধ, এমনকি ফিজারাবাদের কুটিরে বন্দি যে দাঁড়িয়া, এগুলো সমস্ত ইতিহাসের ঘটনা, এবং সেখানে ইতিহাস সাক্ষ্যতা এই ঘটনা ঘটেছে। সেই যুদ্ধের যে জায়গাগুলো, স্থানগুলো, এবং বিভিন্ন যে দুর্গগুলো, ক্যাসলগুলো রয়েছে, সবই কিন্তু ইতিহাসের পার্ট হয়ে আমরা দেখেছি। যে চতুর্থ অঙ্কে যশবন্ত সিং যখন যুদ্ধে হেরে চলে আসছেন, পালিয়ে চলে আসছেন, সেই পালিয়ে চলে আসা, এমনি সমালোচকরা বলেন যে শাহজাহান নাটকের চতুর্থ অঙ্কের দরকার ছিল না। যশবন্ত সিংয়ের যে মহারানী মহামায়া, সে চারণী দলের সাথে গান গাইছেন, এবং তারই যে পতি, সে গেছেন যুদ্ধে, যশবন্ত সিং, সে যুদ্ধে হেরে ফিরে এসছে। রাজপুতদের নিয়মে কখনোই যুদ্ধে হেরে ফিরে আসার কথা নয়, যুদ্ধেতে প্রাণ বিসর্জন করার কথা রয়েছে, যা আমরা ডিএল রায়ের মেবার পতন নাটকে দেখেছি। এবং রাঠোরের রাজপুতের এই ভূমিকা ইতিহাস গর্বের জায়গায় নিয়ে গেছে, এবং টডের অ্যান্টিকুইটিস অফ রাজস্থান প্রতি মুহূর্তে তার সাক্ষ্য গ্রহণ করে। কিন্তু এখানে আমরা কি দেখেছি, যশবন্ত সিং ফিরে আসছে। তাহলে কি ডিএল রায় কল্পনার আশ্রয় নিয়েছেন? কিন্তু এখানে শ্রীবাস্তব তার মোগল এম্পেরিয়ামে কি বলছেন, ইট ইজ সেড দ্যাট হোয়েন যশবন্ত সিং রিচড যোধপুর, his spirited queen refused to admit him into the castle, for it was an un-Rajput like for the head of the Rathors to have held from the field for the sake of saving his life. অর্থাৎ রাজপুতনার ইতিহাসে তুমি যুদ্ধে হেরেছো, হেরে বাড়িতে ফিরে এসছো, ক্যাসেলে ঢুকতে পারবে, এবং যশবন্ত সিংয়ের পত্নী মহামায়া তাকে ঢুকতে দেননি, দ্বাররুদ্ধ করে রেখেছেন, পাত্তাই দেননি, গান গাইছেন, যখন এসে খবর দেওয়া হচ্ছে তাকে যুদ্ধে ফিরে এসেছে। এটি ইতিহাসে বলছেন। কে বলছেন? শ্রীবাস্তব মোগল এম্পোরিয়ামে বলছেন। কিন্তু কখনোই সেখানে মহারানীর নাম যে মহামায়া, তা উল্লেখিত হয়নি। এটা হচ্ছে নিজস্ব কল্পনা, এটা হচ্ছে নাট্যকারের সংযোজন। আমরা যখন ঐতিহাসিক উপন্যাস দেখতে পাই, ধরো রাজসিংহ উপন্যাস বঙ্কিমচন্দ্রের, সেখানে আমরা রাজসিংহের কথা যেমন পাই, যা ইতিহাস সমর্থিত ব্যক্তি, একইভাবে মানিকলালের কথা পাই, তা কিন্তু ইতিহাসের নয়, আমাদেরই জনজীবনের একটা ছবি নিয়ে সেখানে মানিকলালকে প্রতিষ্ঠা দিয়েছেন বঙ্কিমচন্দ্র। অর্থাৎ আমি ইতিহাস থেকে যে তথ্য সংগ্রহ করছি, আমার নিজস্ব রং তুলির মধ্য দিয়ে, মনের রং তুলির মধ্য দিয়ে, নিজস্ব রসচেতনার মধ্য দিয়ে আমার সৃষ্টি প্রেরণা ডিফারেন্ট চরিত্র তৈরি করবে, ডিফারেন্ট ঘটনা তৈরি করবে। হ্যাঁ, কিন্তু মনে রাখতে হবে, নাটক বা উপন্যাসের ক্ষেত্রে, ঐতিহাসিক নাটক বা উপন্যাসের ক্ষেত্রে ইতিহাস বিরোধী এমন কোনো ঘটনা বা ইতিহাসে যে চরিত্র নির্মিত হয়েছে সেই চরিত্রকে একেবারে পাল্টে ফেলে দেওয়া,
এটা কখনোই ঐতিহাসিক নাটক বা ঐতিহাসিক উপন্যাস ক্ষেত্রে কখনোই হয় না, এবং সেটা তাহলে ব্যর্থ তার পর্যবসিত হয়। আমরা দেখেছি যে ঐতিহাসিক নাটকের ক্ষেত্রে যখন ইতিহাস সমর্থিত চরিত্র নায়ক হন, তখন আমরা তাকে বলি ঐতিহাসিক, অর্থাৎ খাঁটি ঐতিহাসিক নাটক। আমরা উপন্যাসের ক্ষেত্রেও একই কথা বলি। খাঁটি ঐতিহাসিক উপন্যাস কাকে বলে? যখন আমরা দেখতে পাই যে ঐতিহাসিক চরিত্র নায়ক পদে আসীন হন, তখন তাকে আমরা খাঁটি ঐতিহাসিক উপন্যাস বলি। এবং দুটোর ক্ষেত্রেই আমরা দেখি যে ইতিহাসের যথেচ্ছ পরিমাণ তথ্য অসাধারণ মৌলিকতার মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে সাহিত্যে, তাই হচ্ছে খাঁটি ঐতিহাসিক উপন্যাস বা নাটক। কিন্তু আমরা যখন দেখতে পাই যে মিশ্র ঐতিহাসিক উপন্যাস বা নাটক, সেখানে আমরা দেখতে পাবো যে নায়ক চরিত্র কখনো ইতিহাস সমর্থিত নয়। সেখানে আমরা দেখতে পারবো কল্পনা এত বেশি প্রায়োরিটি পেয়েছে, অর্থাৎ যে ঘটনা ঘটেনি সেই ঘটনার এত বেশি সংমিশ্রণ ঘটেছে, তখন তাকে আমরা মিশ্র ঐতিহাসিক নাটক বা মিশ্র ঐতিহাসিক উপন্যাস বলবো। মেবারের পতন হচ্ছে তাই নাটক হিসাবে ডিএল রায়ের ক্ষেত্রে। এই ভাগটা, শ্রেণীকরণটা উপন্যাসের ক্ষেত্রেও যা, নাটকের ক্ষেত্রেও তাই। আমরা একটা জিনিসও দেখতে পেয়েছি, যখন অরঙ্গজেব দারাকে পাঞ্জা দিচ্ছেন, পাঞ্জা দেওয়ার পর অর্থাৎ অর্ডার দিচ্ছেন, দেওয়ার পর সে যখন যুদ্ধে যাচ্ছে, বিভিন্ন লোকজনকে সঙ্গে নিয়ে সুলেমানকে পাঠাচ্ছে একটা জায়গায় সুজাকে আক্রমণ করার জন্য, এবং নিজে যাচ্ছে। এই সমস্ত ঘটনা যখন দেখতে পাই, এবং ঘটনাক্রমে আমরা দেখেছি মরুদেশের পথে প্রান্তরে সে এবং তার স্ত্রী নাদিরা, এরা প্রত্যেকেই যে ক্ষুধায় কৃষ্ণ এবং তার পুত্র ক্ষুধায় তৃষ্ণায় উন্মত্ত প্রায় এই অবস্থা তৈরি হয়েছিল। সেই অবস্থার জন্য দায়ী কে? দায়ী হচ্ছে দারা। কেন? দারা ছিলেন শিক্ষিত, মার্জিত, শাস্ত্রজ্ঞ একজন মানুষ। তিনি উপনিষদের ওপর উপনিষদ পড়েছেন এবং বিজ্ঞ মানুষ ছিলেন। তার কাছে ঠিক রাজকীয় প্রতিভা, তার কাছে প্রশাসনের পরিচালনা ঠিক মানায় না বলেই তার আজকে এই অবস্থা। যখন দারাকে বন্দি করা হয়েছিল, তখন আমরা দেখতে পেয়েছি তিনি বলেছেন নাদিরাকে যে মেরে ফেলা হবে, তার স্ত্রীকে, সেটা যেন অন্তত আগ্রাতে পৌঁছায়। অর্থাৎ স্ত্রীর প্রতি তার যে ভালোবাসা, পুত্রের প্রতি তার যে স্নেহ, সেই পার্টটা কিন্তু আমরা নাটকে দারা চরিত্রের মধ্যে দেখেছি। যদুনাথ সরকার কি বলছেন দারা প্রসঙ্গে? দারা ওয়াজ এ লাভিং হাজব্যান্ড, এ ডটিং ফাদার, পিতাকেও সম্মান জানায়, অ্যান্ড এ ডিভোটেড সন, এবং পুত্রের কথা তো রয়েইছে। বাট অ্যাজ এ রুলার অফ মেন ইন ট্রাবল টাইমস হি মাস্ট হ্যাভ বিন এ কি বলবো, ফেলিওর। হি মাস্ট হ্যাভ বিন এ ফেলিওর। কিসে ফেলিওর? অর্থাৎ সম্রাট সত্তাতে ফেলিওর। অর্থাৎ তার কাছে ঠিক শাসনভার গ্রহণযোগ্য হয় না, এত দুর্বল চরিত্রের মানুষ, প্রশাসনিকভাবে দুর্বল, কিন্তু স্ত্রীর প্রতি, মানুষের প্রতি, সন্তানের প্রতি, পিতার প্রতি যে ভালোবাসা, স্নেহ এবং সম্মান রয়েছে, সেই চেহারাটা যখন আমরা ইতিহাসে যদুনাথ সরকারের মুখ দিয়ে, লেখা দিয়ে বুঝতে পারি, সেই বিষয়টা আমরা দারা চরিত্রের মধ্যে দিয়েও কিন্তু একইভাবে নাটকে উপস্থাপিত হতে দেখতে পাই। তাহলে খেয়াল করে দেখো, ইতিহাসের তথ্যকে কত সুন্দরভাবে তিনি প্রকাশ করার চেষ্টা করেছেন। তাহলে মৌলিক ঘটনা কি কিছু নেই? শুধুই তো তথ্যকে ভারাক্রান্ত করেছে। তোমরা এরকম একটা কথা বলতেই পারো, আছে যে শাহজাহান যে বলেছে 7 বছর দুঃখে কেটেছি, এতদিন বড় জ্বালাই, যে এইরকম নিশ্চয়ই কোনো প্রশ্ন করবে না, এই কথাগুলো কে শুনেছে? শাহজাহান যে এই কথা বলছে। বা যখন দারাকে হত্যার অর্ডার দিয়েছে, মরাদ মারা গেছে, তাকে সুরাসক্ত করে বন্দি করে এই যে মৃত্যুর জায়গাতে হোলি খেলছে, সুজার মৃত্যু, তার পত্নীর মৃত্যু, এই যে ঘটনাগুলো, নাদিরার মৃত্যু, স্বপ্নের মধ্য দিয়ে যখন ঔরঙ্গজেব দেখতে পাচ্ছে দারার ছিন্ন শির এবং মোরাদের কবন্ধ যেন তার দিকে এগিয়ে আসছে, এই যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি, আত্মগত বিশ্লেষণের পার্টটা কেমন করে স্বপ্নের মধ্য দিয়ে এসছে, আচ্ছা এইগুলো কে দেখেছে? এই কোশ্চেন নিশ্চয়ই তোমরা করবে না। এই অধিকার সাহিত্যিকের রয়েছে, এবং এখানেই আমরা দেখতে পাচ্ছি যে প্রবাবিলিটির পার্টটা
এবং সৃজন শক্তির পার্টটা লিটারেচার কতটা এগিয়ে যেতে পারে এবং তার ফলে সেই পাঠক যে মনোনিবিষ্ট হয় তার ফলে সেটাকে ঐতিহাসিক রস হিসাবে আমরা বর্ণনা করতে পারি রবীন্দ্রনাথের ভাষা ধার করে। সংযোজন কি করেছে এই নাটকের মধ্যে? আমরা দেখেছি যে তৃতীয় অঙ্কের চতুর্থ দৃশ্যে কি দেখেছি, যে দারার যে পুত্র আছে সুলাইমান, সেখানে কাশ্মীর রাজ পৃথ্বী সিংয়ের আশ্রয় লাভ করেছেন। আমি কি বলছি যে তৃতীয় অঙ্কের চতুর্থ দৃশ্যে দারার পুত্র সুলাইমান কাশ্মীর রাজ পৃথ্বী সিংয়ের আশ্রয় লাভ করেছেন, এটা ইতিহাস সাক্ষ্য দেয়নি? পঞ্চম অঙ্ক ধরো তার চতুর্থ দৃশ্যে এই সুলাইমানকে গোয়ালিয়র দুর্গে বন্দি অবস্থায় দেখা গেছে। পরবর্তীতে ইতিহাস সাক্ষ্য দেয়নি, ইতিহাস সাক্ষ্য দিয়েছে যে সুলাইমানকে আফিং খাইয়ে মেরে ফেলা হয়েছে, এটা ইতিহাসে বলা আছে। এইখানেই হচ্ছে অধিকার, এইখানেই হচ্ছে মৌলিকত্ব, এইখানেই হচ্ছে সংযোজনের বাস্তবায়ন, এই শব্দটাই ব্যবহার করব। এই পার্টটা আমরা দেখতে পেয়েছি। যখন আমরা দেখেছি যে সুলাইমান যখন কাশ্মীরে রয়েছেন, তখন কাশ্মীর রাজ্যের প্রধানা নর্তকী সুলাইমানের রূপমুগ্ধতা এবং প্রলোভন দেখিয়ে তাকে প্রণয়াসক্ত করার চেষ্টা করেছেন। খুব সাধু সাধু গন্ডি ভাষা হয়ে যাচ্ছে। সোজা কথায় কাশ্মীর রাজ্যের যে মেন নর্তকী ছিলেন তিনি দেখতে খুব সুন্দর ছিলেন, ফুল বিক্রি করার জন্য শিকারা করে আসছিলেন। সুলাইমান দাঁড়িয়েছিল, সেই রূপবতী ভেবেছিলেন তার রূপের ফাঁদের মধ্য দিয়ে প্রলোভন দেখিয়ে সুলাইমানকে অধিকার করা যায়। ভুল, কারণ সুলাইমানের পিতার নাম হচ্ছে দারা। সেই দারার কখনো এই ধরনের ইন্দ্রিয়াশক্তি লিবিডোর পার্ট ছিল না, ফলে তার পুত্র তার ধারাই অনুসরণ করেছে, ফলে সুলাইমানের ক্ষেত্রেও কিন্তু এই পার্টটা থাকবে না। এটা হয়নি। এটা কে দেখাচ্ছেন? ডিএল রায় নাট্যকার দেখাচ্ছেন। দেখানো কি দোষ? না, দোষ না। কারণ দারার যে ধরনের চরিত্র রয়েছে জেনেটিক্যালি বা উত্তরাধিকার সূত্রে তার পুত্রর মধ্যে সুলাইমানের মধ্যে সেই পার্ট দেখেছি। ইন্দ্রিয়াশক্তির দ্বারা সে যে আসক্ত হবে তা কখনোই নয়, ফলে এটা কখনোই অপ্রাসঙ্গিক নয়, এটা আমরা দেখতে পেয়েছি। এবার ধরো সুজা পত্নী পিয়ারার নাম, বা সেই পিয়ারার কথা যদি বলি, তার গানের প্রসঙ্গ এবং তার পত্নীত্ব, নিবিড় প্রেম এবং বাক্য বিন্যাস, আচরণ, বা এরকম বলা যায় একটা হাস্যের লহমা এবং অর্থশূন্য বাক্যের প্রয়োগ হিসাবে পিয়ারা চরিত্রকে নির্মাণ করা হয়েছে, এটা কিন্তু ইতিহাসে নেই। এখানে ইতিহাস সম্পূর্ণ নীরব। দারাপত্নী নাদিরার মৃত্যু, জহরত উন্নিশা অভিশাপ মানে জহরত উন্নিশা, যখন আমরা শেষে দুটো ঘটনা বলবো। একটা হচ্ছে যখন সুলাইমানকে হত্যা করতে চাই ঔরঙ্গজেব, নাটকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, তখন জহরত উন্নিশা বন্দি করে নিয়ে এসছে। তখন জহরত উন্নিশা আমরা দেখতে পেয়েছি দারার যে কন্যা, সে ছুরি নিয়ে সঙ্গে ঔরঙ্গজেবকে খুন করতে যায়, বাধা দেয় সুলাইমান। এবং এই ঘটনা ঘটাতে গিয়ে এমন একটা মানসিক পীড়ন তৈরি হয় কার? জহরত উন্নিশার। সে অচৈতন্য হয়ে পড়ে এবং মূর্ছা যায়। এই ঘটনা ইতিহাস সাক্ষ্য দেয় না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জহরত উন্নিশার যে পার্টটা রয়েছে, নাদিরার মৃত্যুর যে পার্টটা রয়েছে, এই পার্টটা বা সুজা পিয়ারার যে পরিণতি, অর্থাৎ কাশ্মীর রাজের যে প্রস্তাব যে পিয়ারাকে দাও, আমি তোকে মুক্ত করে দেব, এবং তার ফলে সুজা জানে সে হারবে, সে তবু লড়াই করবে এবং জানে সে মৃত্যু এগিয়ে আসছে, হ্যাঁ, তবু সে লড়াই করবে। অসাধারণ বৈষ্ণব একটা সঙ্গীতের মধ্য দিয়ে প্রকাশ করেছে পিয়ারার মুখ দিয়ে সেই সম্পর্কে। অর্থাৎ পিয়ারাও একই সাথে যেন মৃত্যুর সাথে সংযোজিত হচ্ছে তার পত্নীত্ব দেখে। এই পার্টটা আমরা দেখতে পেয়েছি। এই কথা ইতিহাসে নেই। এবার মহামায়ার নাম আমি আগেই বলেছি নেই, আমরা বলেছি পিয়ারার নাম নেই। অর্থাৎ খুব স্বাধীনভাবে আমরা দেখেছি, যেমন জয় সিং, যশবন্ত, আওরঙ্গজেব, মোরাদ, সুজা, দারা, জাহানারা, জহরতুন্নেসা, সুলাইমান, সিপার, এইগুলো সব ঐতিহাসিক চরিত্রের মধ্যে পড়ছে। ঠিক একইভাবে আমরা দেখতে পেয়েছি, ঠিক ঘটনার ক্ষেত্রে হোক,
পিয়ারার ক্ষেত্রে হোক, পিয়ারার নামের ক্ষেত্রে হোক, নাদিরার মৃত্যুর ক্ষেত্রে হোক, সুজার যুদ্ধে গিয়ে প্রায় হত্যা হওয়ার দৃষ্টান্ত হোক, এই সমস্ত ব্যাপারে কিন্তু ইতিহাসের কখনো প্রসঙ্গ নেই এবং ইতিহাস নীরব এখানে। খুব ইম্পর্টেন্ট চরিত্র, অনৈতিহাসিক চরিত্র দিলদার। এই দিলদার যেন একটা বিবেকের কাজ করেছে। আমরা পরবর্তীতে রবীন্দ্রনাথ নাটকে বা আগেও দেখতে পেয়েছি দিলদার বিবেক চরিত্রের পার্ট। আরও আগে যদি চলে যাই যাত্রার ক্ষেত্রে, তো ডিএল রায় এটাকে নতুনভাবে উপস্থাপন করেছেন। মোরাদের লোক দিলদার, আওরঙ্গজেব এবং মোরাদ এবং দিলদারের যখন প্রথম সাক্ষাৎ হয়, তখন আওরঙ্গজেব তার কথা শুনে বুঝতে পারে যে দিলদার হচ্ছে কিন্তু খুব বিজ্ঞ। আসলে তোমাদের সাথে এই যে কথা বলছি, আমার পাশাপাশি মনে পড়ে যাচ্ছে যে শাহজাহান নাটকের কথা। ডিএল রায়ের কলকাতার একটি দল যখন সেই নাটক মঞ্চস্থ করেছে, সেখানে দিলদার চরিত্র করছে সুরজিৎ, আওরঙ্গজেব চরিত্র করছে দেবশঙ্কর হালদার, শাহজাহান চরিত্র করছে গৌতম হালদার, জাহানারার চরিত্রে অভিনয় করছে বিজয়লক্ষ্মী বর্মন, এবং দারার পত্নী নাদিরার চরিত্রের ক্ষেত্রে আমরা দেখেছি চন্দ্রীকে। এইসব বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা সেই নাটক অভিনয় করছে এবং সেখানে পরিচালক খুব বেশি এমফ্যাসি দিয়েছে দাবার বোর্ডকে, যেন প্রতিটা ক্যারেক্টার দাবার বোর্ডে দাঁড়িয়ে আছে এবং সেটা রাজা হতে পারে, ঘোড়া হতে পারে, আর জনগণ বা আশেপাশের যে লোকজনগুলো সবই বোর্ডে, এই তোমার আমার মতন। সেটা আমার চোখে ভেসে যাচ্ছে। সেখানে দিলদার সুরজিৎ করেছে, এই কারণে বলছি। সেখানে দিলদারের প্রকৃত নাম কি? নাট্যকার জানাচ্ছেন নিয়ামত খা। মোরাদকে সুরাতে এবং বাইজির সাথে মিলিত হওয়ার জায়গায় পুরো আসক্ত করে দেওয়ার যে খেলাটা আওরঙ্গজেব করেছেন সম্পূর্ণভাবে এই দিল্লির সিংহাসন দখল করার জন্য, কারণ আগ্রাতে তো বন্দী হয়েই আছে, মোহাম্মদ পাহারা দিচ্ছে তার পিতাকে। দাঁড়া শেষ, সুজা পালিয়ে গেছে, আর কিচ্ছু নেই, সমস্ত জায়গা শেষ করে দিয়েছে মোরাদকে যখন দেখেছে, তখন মোরাদের লোক সে হচ্ছে দিলদার, তার কথাতে দেখেছে ভবিষ্যতের ছবি। এই তো যেমন তেমন লোক নাই। আওরঙ্গজেবের মনে হয়েছে মোরাদ তাকে দিয়ে দিয়েছে আওরঙ্গজেবকে, আওরঙ্গজেবের সাথে দিলদার আসে। এই দিলদার প্রতি মুহূর্তে একটা সক্রিয়তা অবস্থান গ্রহণ করেছে। কি সক্রিয়তা অবস্থান গ্রহণ করেছে? সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আওরঙ্গজেব যখন দারার ক্ষেত্রে এক কথায় অর্ডার, অর্থাৎ আদেশ দিচ্ছেন যে দারার মৃত্যুর ব্যাপারে যে কি হবে, এবং কাজীদেরকে ডাকিয়ে আনা হয়েছিল। কাজীরা বিচার করে হ্যাঁ তার মৃত্যু ঘোষণা করেছে, মৃত্যু ঘোষিত হলো, অর্থাৎ দারা মারা যাবে। তখন দিলদার বলছেন, যখন আওরঙ্গজেব বলছেন যে আসলে এগুলো তো কিছু করার নেই, সবই ধর্মের নামে, তো কাজীর বিচার, আমার কিছু করার নেই। তখন দিলদার বলছে আসলে কাজীরা যখন বিচার করছিলেন মহারাজা, তারা কিন্তু কোরআনের দিকে বা ধর্মের দিকে তাকিয়েছিলেন না, তাকিয়েছিল আপনার মুখের দিকে। এবং বলছে যে তারা ভাবছিল তখন তাদের গৃহিণীদের কিভাবে অলঙ্কারের ফর্দ তৈরি করা যায়, এই হচ্ছে কাজীর বিচার। এই কথা দিলদার বলেছে। ক্রুদ্ধ হয়েছেন আওরঙ্গজেব, তাকে মৃত্যু ভয়ও দেখিয়েছেন, কিন্তু মৃত্যু ভয় কম্পিত নয়। এমনকি এই চরিত্রটা দারার নিজের প্রাণের বিনিময়ে দারাকে বাঁচাতে চেয়েছে, কিন্তু দারা তাতে রাজি হয়নি। অর্থাৎ এই মানুষটি এসছিলেন কি? এশিয়ার বিজ্ঞতম পুরুষ নিয়ামত খা দিলদার ছদ্মনামে এসছিলেন। এখানে বিদূষক হিসেবে ট্রিট করা হয়েছে নাটকের মধ্য দিয়ে। দুরকম বিষয় রয়েছে, তার অ্যালিগোরিক্যাল অ্যাপ্রোচ রয়েছে। সে দেখছেন মুঘল সাম্রাজ্যের পতন কেমনভাবে এগিয়ে আসছে, এবং সেই প্রবাবিলিটির পার্টটা আমরা, সেই সম্ভাবনার সূত্রটা আমরা দিলদার ক্যারেক্টারের মধ্য দিয়ে দেখতে পেয়েছি। আমি বলেছি এটা অনৈতিহাসিক চরিত্র, এবং তিনি রাজনীতিতে জড়িয়ে সমস্ত ঘটনার সাক্ষী হলেন এবং শেষে বেরিয়ে চলে গেলেন, টিকতে পারলেন না, থাকলেন না, ভালো লাগলো না। এই দিলদার কি ইতিহাসের কোনো জায়গাতেই নেই? একেবারেই কিছু নেই দিলদার, ইতিহাসের জায়গাতে নেই ঠিক নয়। দানিশ মন্ত বলে একজন ঐতিহাসিক ব্যক্তি আছে, এবং সেখানে আমরা জানি যে আমি বলেছিলাম যে মানুচি, বার্নিও, টড, যদুনাথ সরকার, রমেশচন্দ্র, এদের তথ্যকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম যে ডিএল রায় শাহজাহান নাটকটা রচনা করেছেন। সেখানে আমরা দেখতে পেয়েছি মানুচির ইতিহাসে দানিশ মন্ত খাঁর নাম।
আমরা এটা দেখেছি যে যদুনাথ সরকার বলছেন খুব পরিষ্কার করে, যে কি বলছেন, যে দানেশ মন্দের মূল নাম হচ্ছে মোল্লা সাফিয়া ই আজাদি। মোল্লা সাফিয়া ই আজাদি, তিনি দানেশমন্দ নামে, যেটা মানুষই বলছেন দানেশমন্দ খাঁ, আর ইনি বলছেন, কে বলছেন, দানিশমন্দ, এটা বলছেন যদুনাথ সরকার, যার মূল নাম কি ছিল, মোল্লা সাফিয়া ই আজাদি। ইনি চিকিৎসাবিদ ছিলেন, পারস্য থেকে এসেছিলেন এবং শাহজাহান তাকে নিয়োজিত করেছিলেন। এই কথা আমরা ইতিহাসে রয়েছে। ফলে অনেক সমালোচক মনে করেন এই যে দিলদার বা নিয়ামত খাঁ এশিয়ার বিজ্ঞতম পুরুষ, এর সাথে যেন দানিশমন্দি হোক বা দানেশমন্দ খাই হোক, মানুষের ইতিহাস বর্ণিত বা যদুনাথ সরকারের, তার সাথে কোথায় যেন একটা মিল রয়েছে। কিন্তু যাই হোক না কেন, আমরা ঘটনাবৃত্তের সাথে বা ঘটনা পরম্পরার সাথে বিদূষক বা বিজ্ঞতম চরিত্র হিসাবে বা প্রবাবিলিটি সম্ভাবতার যে জায়গাটা দিলদার চরিত্রের মধ্য দিয়ে দেখতে পেয়েছি, নামও শুনে বুঝতে পারছো দিলদার। সব মানুষেরই মন জয় করে একজনের, বাদে তার নাম হচ্ছে ঔরঙ্গজীব, কিন্তু বুঝিয়ে দেয়। তার জন্য ঔরঙ্গজীব পীড়িত হয় এবং শেষ দৃশ্য গিয়ে বাবার কাছে গিয়ে ক্ষমা চায়। এই দিলদার চরিত্রটার প্রণয়ন আমরা দেখতে পেয়েছি। এটাকে অনৈতিহাসিক চরিত্র হিসাবেই জায়গাটাকে বলা হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি যে ত্রৈয়ক্যর যে পার্ট, ত্রৈয়ক্যর ক্ষেত্রে একটা কালগত, একটা স্থানগত, একটা সময়গত, এইসব অ্যারিস্টটল কথা বলেছেন। এখন বর্তমান নাটকের ক্ষেত্রে এই বিষয় নিয়ে কেউ ভাবনা চিন্তা করেন না। স্থানগত ঐক্যের ক্ষেত্রে তিনি বলছেন যে এই যে নাটকটি হবে যেন এমনভাবে করা হয় 24 ঘন্টায় আর মধ্যে সেখানে যাতায়াত করতে পাওয়া যায়। একটা ঘটনা এই জায়গায় হচ্ছে, 24 ঘন্টার মধ্যে আমি যেতে পারবো না, সেটা হতে পারে না। এটা হচ্ছে তার স্থানগত ঐক্য। টাইমের ঐক্যের কথা, যখন কালের ঐক্যের কথা বলছেন, তখন বলছেন যে ঘটনা ঘটবে, সেই ঘটনা যেন 24 ঘন্টার মধ্যে শেষ হয়। 24 ঘন্টার মধ্যে শেষ হয় কেন? কারণ গ্রিক দেশে আমরা দেখেছি যে পাথর কেটে কেটে যে ব্যালকনি হয়েছে, মাঝের যে গোল জায়গাটা রয়েছে, সেখানে 3টে ট্র্যাজেডি হওয়ার পর একটা কমেডি হতো। মোট টোটাল নাটকের টাইম পিরিয়ডের লেন্থ ছিল 24 ঘন্টা। এই অনুসারে হয়তো অ্যারিস্টটল বলেছেন। তো এটাও এখন এই যুগে মানা হয় না। কালগত, স্থানগত এই বিষয়টাকে কিন্তু মানা হয় যেটা এই ত্রৈয়ৈক্যের মধ্যে, সেটা হচ্ছে কাহিনীবৃত্তের একটা নিটল পাঠ যেন থাকে। আমি শাহজাহান রচনা করছি, আমি দুম করে আমার অধিকাংশ 3টে পর্ব তৈরি হয়ে যাবে রাজপুতানার ইতিহাস নিয়ে, এটা কখনোই যেন না হয়। এটা তাই বলছেন। অর্থাৎ যে কথা অ্যারিস্টটল ত্রয়ী নাটকের ক্ষেত্রে বলেছেন, সে কথা টাইমের কথা হোক, কালের কথা হোক, স্থানের কথা হোক, সেক্ষেত্রে 3টে মিলিয়েও আমরা বলছি যে একটা নিটল কাহিনীবৃত্তের পার্ট যেন থাকে। এই 5টা অঙ্ক জুড়ে আমরা নিটল কাহিনীবৃত্ত পার্ট দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি যে মোগল সাম্রাজ্যকে কেন্দ্র করে যে দুর্যোগের ঘনঘটা তৈরি হয়েছিল, সেই দুর্যোগের মধ্য দিয়ে আস্তে আস্তে কেমন করে প্রতিটা ভাই মৃত্যুর মুখে চলে যাচ্ছে এবং শাহজাহান পুত্র আরা হচ্ছেন, একজন পুত্র বেঁচে রয়েছে, একজন পুত্র বেঁচে রয়েছে, কন্যা রয়েছে জাহান আরা। তার জন্যই বলছেন 7 বছর দুঃখে কেটেছে। কি কোন দুঃখ? তার পুত্ররাই পুত্রের হাতে খুন হয়েছে, এই দুঃখ। তিনি নিজে বন্দিত্ব হয়েছেন, পঙ্গুত্বের শিকার হয়েছেন। কার জন্য? নিজের পুত্রের জন্য। তার জন্য এর আগে সংলাপে বলেছিলেন যে আল্লাহ কি করে হয় ঈশ্বর, যে মানুষকে, পিতাকে কেন এত হৃদয়মুখী করে তোলো, কেন তাদের লোহার হৃদয় তৈরি করো না? তার জন্য তিনি বলেছেন যে এই ধরনের পুত্র যদি হয়, তাদের প্রতিবার দুবেলা কষাঘাত করা উচিত, প্রতি মুহূর্তে তাদের আধ পেটা খেতে দেওয়া উচিত। এই ডিএল রায়ের নাটকের সংলাপ শাহজাহান বলেছেন। তখন শোকে উন্মত্ত হয়ে গেছেন যখন দারার মৃত্যু ওর ঘটনায় এসে পৌঁছেছে। এতদিন বড় জ্বালায় জ্বলেছি, নিজেই আইডেন্টিফাই করতে পারছেন যে শোকে উন্মাদ হয়ে গেছি, কিন্তু তুই ঔরঙ্গজেবকে ক্ষমা কর মা। কেন? ওই যে আগ্রার দুর্গ থেকে বহু দূরে দেখা যায় তাজমহল, মমতাজ শুয়ে আছে, মা হারা প্রতিটা পুত্র, মেয়ে, কন্যা। এবং তার জন্য তিনি দেখতে পান যে দেখো আওরঙ্গজেবের চোখের মধ্যে কেমন কালি পড়ে গেছে, কেমন শীর্ণ হয়ে গেছে, একটাই তো পুত্র বেঁচে আছে। এই যে পিতৃসত্তা, এই পিতৃসত্তা প্রায়োরিটি পাচ্ছে, বারবার গুরুত্ববাহী হয়ে উঠছে, সম্রাট সত্তাকে দাবিয়ে দিয়ে পিতৃসত্তার
স্নেহান্দ পিতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন, তিনি আর কিছু চান না এই শেষ বয়সে। তাহলে এই 7 বছরের ঘটনা, তিনি অসুস্থ হয়েছিলেন, সেই অসুস্থ হয়ে দিল্লি থেকে আগ্রাতে এলেন স্বাস্থ্য উদ্ধারের জন্য। তারপর মাত্র 7 বছর, অর্থাৎ আমি যেটা বলছিলাম যে 1657-তে অসুস্থ হওয়া আর শাহজাহানের মৃত্যু হওয়ার ঘটনা হচ্ছে 1666। এই 7 বছরের ঘটনা, এবং নাট্যকার সংলাপেও বলছেন শাহজাহানের মধ্য দিয়ে 7 বছর, এই পার্টটা আমরা নাটকের মধ্যে দেখতে পেয়েছি। তার জন্য বলতে কোনো দ্বিধা নেই, ঐতিহাসিক নাটক হিসাবে শাহজাহান অবশ্যই শ্রেষ্ঠ, এবং খাঁটি ঐতিহাসিক নাটক হিসাবেও যদি বলা হয়, সেখানেও আমরা দেখতে পাবো শাহজাহানের তুলনা খুব কম আছে। নূরজাহানের তুলনা, নূরজাহান রিয়েল ডায়েরি নাটক, তারও তুলনা খুব কম আছে। দ্বন্দ্বের কথা যদি বলা হয়, আমরা যেমন দেখেছি শেক্সপিয়ারের ঐতিহাসিক নাটক জুলিয়াস সিজার, আমরা যেমন ক্লিওপাট্রার ক্ষেত্রে দেখেছি যে একটা দান্দিকতার চেহারা ক্যারেক্টারগুলোর মধ্যে, আমরা এখানেও দেখেছি শাহজাহানের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। তিনি ওই ঘরের মধ্যে বসে রয়েছেন, তার অন্তর্মহলে যে দ্বন্দ্ব রয়েছে সেই দ্বন্দ্ব আমরা দেখতে পেয়েছি। আমরা ঔরঙ্গজেব ক্যারেক্টারের মধ্যে দেখতে পেয়েছি দ্বন্দ্ব রয়েছে, তাই স্বপ্নের মধ্য দিয়ে তিনি তার ভাইগুলোর মৃত্যুর চেহারা চোখের সামনে ভেসে উঠেছেন, এবং পরিণামে তো তাকে বাবার কাছে ক্ষমা চাইতেই হয়েছে। এই দ্বন্দ্বময়তা আমরা দেখতে পেয়েছি, এই জিনিস আমরা দেখতে পেয়েছি। আর একইভাবে বাকপটুতায়, একইভাবে অভিনয় ক্ষমতায়, একইভাবে প্রচণ্ড গতিযুক্ত ঘটনাকে প্রকাশ করা 5টা অঙ্ক ধরে মাত্র 9টা গান, সেই 9টা গানে কখনোই মনে হয়নি যে নাটকের গতি রুদ্ধ হয়ে গেছে। এই অসাধারণ একটা কাহিনী নিটল বৃত্ত তৈরি হয়েছে ইতিহাসের পটভূমিকায়, এবং ঐতিহাসিক চরিত্রগুলো প্রচুর পরিমাণে রয়েছে। মৌলিক সৃজন যে চরিত্রগুলো রয়েছে, তখন ভারতবর্ষে জাতীয়তাবাদ আন্দোলনের জায়গা চলছে, শাহজাহান যে সময় প্রকাশিত হয়, সেই আন্দোলনের সাথে রাজপুতনার ইতিহাসের যেন গরিমা তৈরি হয়েছে। সব মিলে পটভূমিকা কখনোই বৃত্তচ্যুত হয়নি, বা অ্যাকশনের পার্টটাও নষ্ট হয়নি। তাই শাহজাহান অবশ্যই খাঁটি ঐতিহাসিক নাটক হিসাবে স্বীকৃত। আজকে এই পর্যন্ত, আবার নেক্সট ডে।